পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নোরাইশা মাহানুর। পর্ব সংখ্যা ২৮। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে বজ্রের ক্ষীণ গর্জন, আর উপরের দিক থেকে টুপটাপ করে ঝরে পড়ছে অসংখ্য জলকণা। ভেজা বাতাসে মাটির কাঁচা গন্ধ আর অচেনা এক অশ্নতা মিশে আছে। ঈশিতা এক অদৃশ্য টানে ছুটে চলেছে সামনে, হাতটা শক্ত করে ধরে রেখেছে উজানের। অথচ উজানের বুকের ভেতর ধুকপুক শব্দ এত তীব্র যে মনে হয় সিঁড়ির দেয়াল ছুঁয়ে সেটা প্রতিধ্বনিত হচ্ছে। সিঁড়ির শেষ ধাপটা পেরিয়ে ছাদে পা রাখতেই হঠাৎ পৃথিবীটা অন্যরকম লাগলো। অগণিত জলকণা বাতাসে লাফিয়ে লাফিয়ে পড়ছে ছাদের বুকে, আর আকাশের কালো অন্ধকারে বিদ্যুতের চিকচিকানি মাঝে মধ্যে ঝলসে দিচ্ছে তাদের মুখমণ্ডল। উজান থমকে দাঁড়ালো, তার চোখে এক অদ্ভুত ভাব, শীতল গাম্ভীর্যের মধ্যে লোকানো অচেনা এক উষ্ণতা। ছাদে এসে দাঁড়াতেই ঈশিতা ছাদের মাঝ বরাবর গিয়ে দাঁড়িয়ে হাত দুটো ছড়িয়ে দিল শিশুদের মতো। উল্লাস মাখা মুখে আকাশের দিকে তাকিয়ে বলল, উফ, কি যে সুন্দর লাগছে উজান ভাই, জানো, মনে হচ্ছে বৃষ্টি আমাকে জড়িয়ে ধরছে। তার কণ্ঠে কম্পন, অজান্তেই সেখানে লুকিয়ে আছে নির্মল আনন্দ। ভেজা চুল গাল বেয়ে লেপ্টে গেছে, ঠোঁটের কোণে অল্প কাঁপন। বিদ্যুতের ঝলকানি খানিক আলোয় উজানের দৃষ্টি স্থির হলো ঈশিতার উপর। মেয়েটাকে অন্যরকম লাগছে, কেমন সেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। আগে কখনো এমনভাবে তাকায়নি সে ঈশিতার দিকে। দৃষ্টির প্রতিও তাকিয়েছে, কিন্তু সেই তাকানোতে ছিল না এই অচেনা অনুরণ। বিশেষ করে দৃষ্টিকে এমন অবস্থায় কখনো দেখেইনি সে। দৃষ্টিকে উজান সবসময় একরকম সম্মান করত, তবে সেই সম্মানটা কতটুকু আন্তরিক ছিল সেটা সে জানে না। আদৌ সেটা সম্মান ছিল নাকি করুণা, তাও ঠিক সঠিক কোনো উত্তর নেই তার কাছে। সব কিছু হঠাৎ গুলিয়ে যাচ্ছে। তবু ঈশিতাকে দেখে আজ ভিন্ন রকম এক অনুভূতি জন্ম নিল তার ভেতর, একেবারে নতুন রঙের, নিছক ভাই বোনের সম্পর্কের পরিধি ছাপিয়ে অন্য কিছু। কিন্তু কিছুটা আসলে কি, উজান নিজেও খুঁজে পাচ্ছে না। ধীরে ধীরে এগিয়ে এলো সে। ছাদের ভেজা পাথরের ওপর হাঁটার শব্দ মিলিয়ে যাচ্ছে বৃষ্টির একটানা ছন্দে। জমে থাকা পানির ফোঁটাগুলো তার পদক্ষেপে ছিটকে বাতাসে ভেসে উঠছে। ঈশিতার কাছে এসে থেমে গেল উজান। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। বিদ্যুতের আলোয় ঝরে পড়া বৃষ্টির কণার আড়ালে ঈশিতার চোখে এক অজানা দীপ্তি ধরা পড়ল, যা উজানের বুকের ভেতর অদ্ভুত স্রোত বইয়ে দিল। অনেক হয়েছে, চল, ঠান্ডা লেগে যাবে তোর। কণ্ঠটা নিচু শোনালো। উজানের কথা শুনে ঈশিতা তার দিকে তাকিয়ে হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল। সেই হাসি ভেজা হওয়ার সঙ্গে মিশে সুরের মতো বাজলো উজানের কানে। সেই সুর বুকের গভীরে গিয়ে অদ্ভুত কাঁপন তুলল। ভেতরের প্রতিটি ধমনীতে ছড়িয়ে পড়ল অনির্বচনীয় এক শিহরণ। লাগুক না ঠান্ডা, তবু এমন রাত, এমন বৃষ্টি, এমন সুযোগ মিস করতে পারবো না উজান ভাই। বৃষ্টি থামছে না, ফোঁটাগুলো অবিরাম ঝরে পড়ছে, ভিজিয়ে দিচ্ছে দুজনেরই শরীর। উজানের গাঢ় ধূসর টি শার্ট ভিজে গাঢ় অন্ধকারে লেপ্টে আছে শরীরের সঙ্গে। পেশের বাঁকগুলো স্পষ্ট রেখার মতো ফুটে উঠেছে আরও আগেই। চুল বেয়ে নেমে আসা পানির বিন্দুগুলো এসে থেমে যাচ্ছে চোখের পাপড়ির কিনারে, ঠিক জমে থাকা অশ্রুবিন্দুর মতো। হুট করে এসে তার দৃষ্টি সেখানে আটকে গেল। বুকের ভেতর কেমন এক অজানা শিরশির অনুভূতি ছড়িয়ে পড়ল। মুখে ফুটে উঠল অস্পষ্ট এক হাসি। কেন হাসছে তার নিজের কাছেও স্পষ্ট নয়, শুধু জানে ভালো লাগছে, খুব ভালো লাগছে। উজানের সঙ্গে ভিজে থাকার এই মুহূর্তটা ঈশিতার ভেতরে থাকা আনন্দকে আরও গভীর করে তুলেছে। উজান ধীর পায়ে এগিয়ে এসে ঈশিতার একেবারে সামনে দাঁড়িয়ে গেল। তাদের মাঝখানের দূরত্ব নিছক কয়েক ইঞ্চি। হঠাৎ বিদ্যুতের তীব্র ঝলকানিতে তাদের চোখে চোখ পড়ল। ঈশিতা ভিজে ঠোঁট নীরবে কামড়ে নিচ্ছে, বুকের ভেতর জ্বলছে অদ্ভুত এক উত্তাপ। উজানের চোখে কেমন জড়তোলা অস্থিরতা। নিম্নস্বরে প্রায় ফিসফিসে ভঙ্গিতে বলল সে, ইসো, ভিজবি তো ভিজ, কিন্তু সাবধানে, এই বৃষ্টি কিন্তু মানুষকে অদ্ভুত করে দেয়। ঈশিতা চোখ তুলে তাকালো, সেই দৃষ্টিতে শিশুসুলভ সরলতা। বৃষ্টির ফোঁটাগুলো তার চোখের পাপড়িতে ঝুলে থেকে বিন্দু বিন্দু কাঁপছে। তাহলে তো আমি ভিজবই, অদ্ভুত হলে কেমন লাগে সেটা আমি দেখতে চাই। উজানের আঙুল হঠাৎই অজান্তে ছুঁয়ে গেল ঈশিতার কাঁধ। গলায় ঝুলে থাকা ওড়নাটা টেনে এনে তার শরীরের সঙ্গে লেপ্টে দিল। কোনো কথা বলল না উজান, শুধু নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতির উথাল পাতাল ঢেউটা বুকের ভেতর জমিয়ে রাখল। ঈশিতা থমকে দাঁড়ালো। বুকের ভেতর কেমন এক অপরিচিত কম্পন জেগে উঠেছে।
এরপর উজান তার দিকে তাকিয়ে ধীরে ধীরে দুহাত তুলে রাখলো ঈশিতার গালে। বৃষ্টি ভেজা আঙুলের স্পর্শে ঈশিতার শরীর প্রকম্পিত হলো। শিশুর মতো করে মৃদু চাপ দিয়ে ঈশিতার দুগাল টেনে দিল উজান। নিপুণ আঙুলে উজান ঈশিতার ভেজা গালে জমে থাকা পানির ফোঁটাগুলো মুছে দিল। এরপর হঠাৎই ঈশিতার হাত শক্ত করে চেপে ধরে নিজের দিকে টেনে নিল সে। অনেক হয়েছে ইস্যু পাখি, জ্বর বাঁধিয়ে ফেললে ছোট মা আমাকে বকাবকি করবে। বৃষ্টি তো হতেই থাকবে, পরও কখনো আবার ভেজা যাবে। উদ্ভট শোনালো উজানের কণ্ঠস্বর, অদ্ভুত রকমের কোমল। মনে হচ্ছে কোনো অবাধ্য শিশুকে কোমলভাবে বোঝাচ্ছে কোনো অকাজ না করতে। ঈশিতা মাথা নেড়ে সায় জানালো। পিছন পিছন চলে গেল উজানের। এই মুষলধারে বাইরে যাওয়া কতটা সুবিবেচনার কাজ হচ্ছে শেখ সাহেব? ফিসফিসিয়ে স্বরে প্রশ্ন ছুড়ে দিল দৃষ্টি। সাইফ কপালে ভাঁজ গাঢ় করে খানিক তীক্ষ্ণ স্বরে জবাব দিল, আপনি তো বলেছিলেন রাতে বের হবেন। বলেছিলাম ঠিকই, কিন্তু এই অবিরাম জলধারার ভেতরেই নামতে হবে এমন তো কোথাও লিখে রাখিনি আমি। আপনি বলেছেন মানে সেটাই হবে। এখন চলুন, কথা বলবেন না। বলেই ছাতার হাতল শক্ত করে ধরল সাইফ। অপর হাতে দৃষ্টির আঙুলগুলো থাবার মতো চেপে ধরে পা টিপে টিপে এগিয়ে গেল সামনে। ঘরের প্রান্ত ছড়িয়ে এসে ধারালো স্যাঁতসেঁতে বাগানের গাঢ় সবুজ আধারে। দৃষ্টির হাতে ছোট্ট একটি টর্চ লাইট। আর্দ্র বাতাসে যার আলো নেমে এলো ক্ষীণ রেখার মতো। গভীরের দিকে পা বাড়াতেই বাগানের ভেজা মাটির গন্ধে চারপাশ ভরে উঠল। টর্চের আলো কখনো বুনো ঘাসের ঝোপে, কখনো ভেজা পাতার গায়ে ধরছে দৃষ্টি। দুজনের চোখ সতর্কভাবে গাছপালা স্ক্যান করছে, তবু অস্বাভাবিক কিছু চোখে পড়ছে না। কিছু তো দেখছি না বউ। ওহ, তাই তো, কিন্তু কেউ রাতে চুপি চুপি কেন এখানে আসবে? সাইফ এবার গম্ভীর কণ্ঠে বলল, তাহলে এক কাজ করি, আপাতত ফিরে যাই। পরে যদি কাউকে এখানে ঘোরাফেরা করতে দেখি তখন তাকে অনুসরণ করব। দৃষ্টি আবারও একবার চারপাশে প্রতিটি কোণায় নজর দিল। অচেনা স্যাঁতসেঁতে বাতাসে নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সাইফের প্রস্তাবে সম্মতি জানিয়ে ধীরে মাথা নেড়ে ফিসফিস করে বলল, হ্যাঁ ঠিক আছে চলুন। তাজউদ্দিন বসে আছে তার অফিস কক্ষে। টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজপত্র আর ফাইলের স্তূপে ডুবে আছেন তিনি। জানালার বাইরে ভিজে হাওয়া ভেসে আসছে, কিন্তু তিনি অন্যমনস্ক। সূর্যের ম্লান আলোয় তার ক্লান্ত মুখটিতে কঠোরতা খোদাই হয়ে আছে। বাড়িতে থাকার সময় খুবই কম, সপ্তাহে 2-3 দিন, বেশি নয়। অথচ সেই সময়ও তাকে খুঁজে পাওয়া এক দুরূহ কাজ। জীবনের পরতে পরতে দায়িত্বের ভারে নত তিনি। নিজের সময় বলতে কিছুই নেই। চেয়ারম্যানের এই পদে তার বসা অনেকটা সাইফের খ্যাতির কারণেই। সাইফের জনপ্রিয়তাই তাকে তুলে দিয়েছে এই আসনে। যদিও সাইফ কখনো প্রকাশ্যে তাকে সহযোগিতা করেনি, রাজনীতির প্রতি তার কোনো পক্ষপাত নেই, তবু জনগণের মনে এক অদৃশ্য সমীকরণ কাজ করছে। যে বাবা এমন এক রত্নের জন্ম দিতে পারে সে নিঃসন্দেহে সৎ, নিঃস্বার্থ এবং আদর্শবান। সেই বিশ্বাসেই গ্রামবাসী তাজউদ্দিনের হাতে তুলে দিয়েছে ক্ষমতার ভার। ফাইলের ভেতর ডুবে থাকা সেই মানুষটির মনোযোগ মধ্যেই হঠাৎ কক্ষের দরজা খুলে সাইফ প্রবেশ করলো। আসবো? এসো। চোখ না তুলে সোজা জবাব দিল তাজউদ্দিন। সাইফ ধীর পায়ে এগিয়ে এসে বসলো পাশের একটি চেয়ারে। কক্ষের নীরবতায় কিছুক্ষণ চোখাচোখি চলল সাইফের। অবশেষে তাজউদ্দিনের কণ্ঠ ভেসে এলো, কিছু বলবে? সিয়াম কোথায় বাবা? চশমার ফাঁক দিয়ে তাকিয়ে ঠান্ডা স্বরে উত্তর দিল তাজউদ্দিন। ইফতিহাত কোথায় সেটা আমি কিভাবে জানবো? আপনি জানেন বাবা, আমার থেকে সত্য লুকাতে যাবেন না। সিয়ামের সাথে আমার বোঝাপড়া আছে। ও কোথায় আমাকে বলুন। তাজউদ্দিন এবার হাতে ধরা কলম থামিয়ে সোজা হয়ে বসলেন। কিসের বোঝাপড়া ইফতিহাত? ভাই হয়ে ভাইয়ের সঙ্গে কিসের বোঝাপড়া করবে তুমি? ভুলে গেছো তোমার জন্যই ঘর ছাড়তে হয়েছে ইফতিহাতকে? ওই মেয়ের জন্য নিজের মানুষদের দূরে ঠেলে দিচ্ছ? সাইফ হঠাৎ লাফিয়ে উঠল কথার ভেতর থেকে। তার কণ্ঠে রুদ্ধ ক্রোধ, চোখে তীব্র দহন। ভাই হয়ে ভাইয়ের সাথে কিভাবে বোঝাপড়া করতে হয় সেটা তো আপনার কাছ থেকেই শিখেছি বাবা। আর ওই মেয়ের কথা, ওই মেয়ে আমার বউ। সেই আমার সবচেয়ে আপন মানুষ, আমার কুলাঙ্গার ভাইয়ের থেকেও বেশি। ইফতিহাত। চেয়ারটা প্রচণ্ড শব্দ করে সরিয়ে উঠে দাঁড়িয়ে গেল তাজউদ্দিন। চোখ রক্তাভ আভা, চোয়াল শক্ত, বুকের ভেতর ক্রোধের ঢেউ তুমুল হয়ে উঠেছে। সে তেড়ে এসে দাঁড়ালো সাইফের সামনে। সাইফও ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুজনের চোখে চোখ আটকে গেল। নীরবে জমে উঠল এক অগ্নিদীপ্ত সংঘর্ষ। চিৎকার করবেন না বাবা, আপনি সোজাসুজি বলে দিন সে কোথায় আছে। আমি যদি একবার সিয়ামের খোঁজ পেয়ে যাই, বিশ্বাস করুন বোঝাপড়া এবার দ্বিগুণ হবে।
যত দেরি হবে তাকে খুঁজে পেতে, সেই বোঝাপড়ার হিসাবও হবে ততটাই ভয়ঙ্কর। তাজউদ্দিনের আশারন্ধ্র তপ্ত নিঃশ্বাসে জ্বলে উঠল। তুমি আমাকে হুমকি দিচ্ছ ইস্তিহাদ? ওই অসভ্য, অভিশপ্ত, কলঙ্কিত মেয়ের জন্য আমার সঙ্গে এভাবে দাঁতে দাঁত চেপে কথা বলার সাহস তোমার হলো কিভাবে? আরও আগেই বলা উচিত ছিল বাবা। যদি আপনার হাতের পুতুল না হয়ে আমি আগেই নিজের গলা উঁচু করতাম, তাহলে আমার স্ত্রীকে এত অপমান সহ্য করতে হতো না, আর না তাকে কলঙ্কিত হওয়ার তকমা বহন করতে হতো। কি জাদু করেছে সেই মেয়ে তোমার ওপর যে তার জন্য তুমি এই রকম উন্মাদ হয়ে উঠেছ? সাইফের ঠোঁটে একরোখা তীর্যক হাসি ফুটে উঠল। গলা ভারী করে করুণভাবে বলে উঠল, ঠিক সেই জাদু বাবা, যেটা তার মা করেছিলেন আপনার ওপর। যে জাদুর জন্য আপনি আমার মাকে ভুলে গিয়েছিলেন, যে জাদুর জন্য তার মায়ের কাছে নিজেকে হার মেনেছিলেন, সে একই জাদু। ইস্তিহাদ! তাজউদ্দিনের ধৈর্যের বাঁধ এক মুহূর্তে ভেঙে পড়ল। বজ্রপাতের মতো গর্জে উঠল তার কণ্ঠ, হাত উঠল কক্ষ কাঁপিয়ে। কিন্তু সাইফের গালে আঘাত হানার আগেই তা থেমে গেল মাঝপথে। তাজউদ্দিন বিস্মিত চোখে তাকিয়ে দেখল দৃষ্টির হাত শক্ত করে চেপে ধরে রেখেছে তার কবজি। চোয়াল শক্ত, চোখে প্রজ্বলিত শিখা, মুখের প্রতিটি রেখা ক্রোধে অগ্নিময়। তার দৃষ্টিতে বৃষ্টিহীন ঝড়ের তাণ্ডব। তাজউদ্দিনের কপালের ভাঁজ গাঢ় হলো, কিন্তু দৃষ্টির চাহনি অনড়। সেকেন্ডের মধ্যে দৃষ্টি ঝাঁকিয়ে ফেলে দিল তার হাত। স্পর্শের মধ্যেই লুকিয়ে আছে ঘৃণা। ঠোঁট কেঁপে উঠল, কণ্ঠে ক্ষুধার ঘৃণা ছলকে পড়ল। আপনার মতো কুলাঙ্গার বাবা আর কোনো সন্তানের না হোক, আপনার মতো বেঈমান ভাই আর কোনো ভাইয়ের জীবনে না জুটুক, আপনার মতো পুরুষ কোনো পরিবারের অভিশাপ হয়ে না উঠুক। দৃষ্টির সামনের দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে উঠল, লজ্জা হয় না আপনার? কোন সাহসে আপনি ওনার গায়ে হাত তুলতে যান? তাজউদ্দিন তেড়ে এলো দৃষ্টির দিকে, কিন্তু তার আগেই সাইফ হাত তুলে দিল দুজনের মাঝখানে। যথেষ্ট বাবা। তাজউদ্দিনের গলা হঠাৎ ফেটে বেরিয়ে এলো, কাঁপছে ক্রোধে। দৃষ্টির দিকে তাকিয়ে বলে উঠল, অতিবার বেরো না, এই তেজ বেশি দিন টিকবে না। আপনি আর আপনার আদরের সেই লম্পট ছেলে মিলে কি করতে পারেন সেটা আমরা সময়ের অপেক্ষা না করেই দেখে নেব। আপনি খবর না দিলেও আমরা তাকে ঠিক খুঁজে বের করব। ইস্তিহাদ, তোমার বউকে সাবধান করে দাও, শেষবারের মতো বলছি। সাইফ এবার গলা সমান স্থির রেখে উত্তর দিল, উনি ভুল কিছু বলেননি, আর আপনি খবর না দিলেও আমরা ঠিক খুঁজে নিব সিয়ামকে। ঠিক তখনই দৃষ্টি সাইফের হাত শক্ত করে চেপে ধরল। গলার স্বর নরম, দৃঢ়তায় পরিপূর্ণ। চলুন, আমি কলেজে যাব। তাজউদ্দিনের চোখে বিস্ময়ের ছায়া ঘনীভূত হলো। তার দিকে তাকালে দৃষ্টির চোখ আগুনের ঝলক দেখা যায়, কিন্তু যখন দৃষ্টি সাইফের দিকে তাকায়, সেই চোখে নেমে আসে সমুদ্রের গভীর প্রশান্তি। সাইফ এক দীর্ঘ নিঃশ্বাস টেনে নিল, তারপর মাথা হালকা নেড়ে দৃষ্টিকে পাশে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আপনি তখন ওভাবে বাবার সামনে গেলেন কেন বউ? যদি বাবা উল্টোপাল্টা কিছু বলে ফেলতেন জানেন তখন আমি কতটা কষ্ট পেতাম? সাইফের গলায় ঝিম ধরা ক্লান্তি। দৃষ্টি ঠোঁট বাঁকিয়ে সোজা তাকালো সাইফের দিকে। আপনার গায়ে যে হাত তুলতে যাচ্ছিল সেটা আমি বুঝি কষ্ট পেতাম না? খাটের কিনারায় বসে সাইফ মাথা চুলকে ধীরে দীর্ঘশ্বাস ফেলল। মুখে শিশুর মতো সরল প্রশ্ন, আমার জন্য আপনার এত টান যে জানতামই না তো। এসব টানটুন কিছু না, আসলে আমার তো আপনাকে সহ্যই হয় না। আপনাকে দেখলেই কেমন রাগ রাগ লাগে। কিন্তু আপনি ভালো মানুষ। আপনার গায়ে কেউ হাত তুলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখব, এটা ঠিক মানায় না। তাই ভাবলাম বাচ্চা মানুষটাকে একটু সাহায্য করি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতেই কথাগুলো বলল দৃষ্টি। সাইফ হতভাগ। দৃষ্টি এমনভাবে পাক্কা অভিনয় করছে, বোঝার উপায় নেই এগুলো মজার স্বরে বলে, হ্যাঁ বউ, আপনার তো সিনেমায় অভিনয় করা উচিত। কি দারুণ এক্সপ্রেশন আপনার। সত্যি বলছি, 100% পাশ করে যাবেন। দৃষ্টি মুখ ঘুরিয়ে তাকালো, ভ্রু উঁচিয়ে ঠোঁটে হালকা এক চিলতে হাসি টেনে বলল, তাই তাহলে অডিশনটা দিয়েই দিই, কি বলেন? আমাকে কিন্তু আপনি নিজে নিয়ে যাবেন। সাইফ হেসে মাথা নাড়ল, অবশ্যই নিয়ে যাব। বলতে বলতেই দৃষ্টির হাত নিজের হাতে টেনে নিয়ে আলগোছে বসালো হাঁটুর উপর, কোমর জড়িয়ে কাছে টেনে নিল। দৃষ্টিও চুপচাপ সাইফের কাঁধে হাত পেঁচিয়ে ধরল। সাইফ হঠাৎ ঝুঁকে দৃষ্টির গালে একটা চুমু খেলো। তারপর দৃষ্টির চুলগুলো কানের পেছনে গুজে নরম স্বরে বলল, কলেজে না গেলে হয় না বউ? যদি আবার কোনো বিপদ হয়? দৃষ্টি কোনো জবাব দিল না। সে নিবিড়ভাবে দেখতে লাগলো সাইফকে। প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি রেখা, প্রতিটি স্পন্দন দেখছে সে। সাইফের চোখ, মুখ, ঠোঁট, নাক সবাই তার চাহনির গভীরে বন্দী হয়ে আছে। দৃষ্টি ধীরে ধীরে আঙুল বাড়িয়ে ছুঁয়ে দিল সাইফের নাকের ডগা।
স্পর্শটা এতই নরম, এতই মলিন যে সাইফের চোখ অনায়াসে বুঝে এলো। পর মুহূর্তেই দৃষ্টি সাইফের দুগাল আঁকড়ে ধরে মৃদু ভঙ্গিতে চুমু রাখলো সাইফের চোখের পাতায়। সাইফের ভেতরকার সবকিছু থমকে গেল। হাতের বাঁধন আরো শক্ত করে চেপে ধরল দৃষ্টির কোমর। এই মুহূর্তে তাকে বুকের ভেতর চিরদিনের জন্য আটকে রাখতে চাইছে। দৃষ্টি সাইফের মুখের কাছে এগিয়ে এসে নাকের ডগায় আরেকটা নরম চুমু রাখলো। নিঃশ্বাসে নিঃশ্বাসে মিলে গেল বোধহয় দুজনের। তারপর সমস্ত আবেগ এক বিন্দুতে সঞ্চিত করে সাইফের কপালে রাখলো দীর্ঘ গভীর অশেষ ভালোবাসা ভরা এক চুমু। সরে এসে আবার তাকালো সাইফের দিকে। চোখে ঝলমল করছে এক অনুচ্চারিত আবেগ। সাইফের বুক ভরে উঠল অজানা বিস্ময়। এই প্রথম দৃষ্টি নিজে থেকে তাকে চুমু খেলো। সাইফ মনে মনে স্তব্ধ হয়ে রইল। দৃষ্টি ইদানিং তাকে এমনভাবে অবাক করে দেয় যেন তার ভেতরে এক নতুন পৃথিবী জন্ম নিচ্ছে। কখনো হুটহাট এমন কিছু করে বসে যা সাইফের কল্পনারও বাইরে। এই দৃষ্টিকে চেনা যায় না। এটা তার সেই গাল ফুলিয়ে চোখ রাঙানো একগুঁয়ে নাদুস নুদুস বউ নয়। এটা অন্য এক দৃষ্টি, ফুলের পাপড়ির মতো কোমল, আদর মায়া ভালোবাসায় জড়ানো এক সোনা বউ, যাকে হৃদয়ের খুব গভীরে তুলে রাখতে ইচ্ছে করে। সাইফ ধীরে চোখ খুলে তাকালো। তার অবাক ভাব তার মুখমণ্ডল জুড়ে ছড়িয়ে আছে। দৃষ্টির স্নেহ ভরা আঙুল দিয়ে সাইফের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। দুগাল নিজের হাতে আঁকড়ে ধরে মৃদু স্বরে বলল, আপনি থাকতে আমার আবার কিসের বিপদ বলুন তো? আপনি তো আছেন সব সময় আমাকে রক্ষা করার জন্য। সাইফ থেমে থেমে হাসিল। দৃষ্টি পলকহীনভাবে তাকিয়ে রইল সে হাসির দিকে। এরপর সাইফ মাথা গুজল দৃষ্টির বুকের কাছটায়। হাতের বাঁধন আরো জোরালো হয়ে উঠল। শিশুসুলভ আবেশে ধীর কণ্ঠে বলে উঠল, আচ্ছা তাহলে আজ কলেজে যাবেন না বউ? কাল থেকে যাবেন, ঠিক আছে? দৃষ্টি তার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল। আচ্ছা, যাব না। আপনি এই ফুলটা না নিলে আমি আমার হাত কাইটটা ফেলবো। প্লিজ এইটা নেন, আমি আপনারে অনেক পছন্দ করি। ছেলেটার কণ্ঠে আতঙ্ক, চোখে ব্যাকুলতা। হাতের মুঠোয় ধরে রাখা লাল গোলাপটা কাঁপছে তার কম্পমান আঙুলে। হাঁটু মুড়ে বসে আছে নীলিমার সামনে, মুখ ভেজা ঘামের বিন্দুতে। নীলিমা নিস্তব্ধ দাঁড়িয়ে আছে, চোখে বিরক্তি। কালো নিকাবের আড়ালে কঠিন চাহনি লুকিয়ে রেখেছে। এ ছেলেটা গত কয়েকদিন ধরেই অবিরাম বিরক্ত করে চলেছে। কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, অথচ আচরণ একেবারে উচ্ছৃঙ্খল। নীলিমা ফার্স্ট ইয়ারে পড়লেও আজকাল ছেলেটার প্রিয় লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। নীলিমা ভ্রু কুঁচকে নিচু স্বরে বলল, আপনি আমাকে না দেখেই পছন্দ করেন? নিকাবের আড়াল থেকে ঠোঁট বাঁকিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্নটা ছুড়ে দিল। ছেলেটা গলা ভিজিয়ে উত্তর দিল, হ্যাঁ, না দেখি। আমি জানি আপনি অনেক সুন্দর। আপনি কেমন দেখে সেটা না দেখেও আমি জানি। না দেখে কি ভালোবাসা যায় না? নীলিমা ঠোঁট সামান্য নাড়ালো। কিছু বলার ছিল, কিন্তু হঠাৎ চোখ গেল ছেলেটার পেছনে। ওখানে দাঁড়িয়ে আছে ইমন। বড়সড় একটা বাঁশের লাঠি কাঁধে ঠেকিয়ে রেখেছে, এক হাত পকেটে গুজে রাখা, চোখে কালো সানগ্লাস। দাঁড়িয়েছে দৃঢ় ভঙ্গিতে। মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে সে একেবারে প্রস্তুত। নীলিমার ভেতরটা কেমন জানি কেঁপে উঠল। ছেলেটার জন্য নীলিমার খানিকটা মায়া হলো। বেচারা বুঝতেই পারেনি কাকে বিরক্ত করছে, কিন্তু কিছু করার নেই। যেখানে সেখানে ভালোবাসা উতলে পড়লে মাঝে মাঝে এমন যত্ন পেতেই হয়। নীলিমার ভাবনার মাঝে ছেলেটা আচমকাই সাহস সঞ্চয় করে নীলিমার হাত ধরে ফেলল। এক নিমেষেই ইমনের বাঁশের লাঠি ঝড়ের মতো নেমে এলো তার হাতে। প্রচণ্ড ব্যথায় ছেলেটা গঙিয়ে উঠল, হাত ছেড়ে পিছিয়ে পড়ল। কিন্তু ইমন থেমে নেই। চটাং চটাং বাঁশের আঘাতে তীব্র শব্দে চারদিক কেঁপে উঠল। ছেলেটার চিৎকার রাস্তায় ছড়িয়ে পড়ল। মানুষজন অবাক চোখে তাকিয়ে আছে। কেউ এগোতে সাহস পাচ্ছে না। ইমনের হাত থামছেই না। একটার পর একটা সজোরে বাড়ি। ছেলেটা এখন মরিয়া হয়ে হাত পা ছড়ে প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু ইমনের ক্রোধ সীমাহীন। অবশেষে ছেলেটার অবস্থা বেগতিক দেখে নীলিমা এগিয়ে এসে ইমনের হাত চেপে ধরল। ইমন ভাই, থামুন। ইমন থামলো ঠিকই, কিন্তু চোখের ভিতর দপদপ করছে অগ্নিশিখা। দম নিয়ে দাঁতে দাঁত চেপে ছেলেটার দিকে তাকালো, তারপর জোরে আরেকটা বাড়ি বসিয়ে দিল। চোখের সামনে থেকে উধাও হয়ে যা। কোনো মতে শরীর টেনে পালিয়ে গেল ছেলেটা। রাস্তাটা নির্জন। হাতে গোনা কয়েকজন পথচারী স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ইমন হঠাৎই লাঠিটা মাটিতে ছুঁড়ে ফেলে এক তীব্র গালি ছুঁড়ে দিল। গলার স্বর নিচু, কিন্তু সেই শব্দগুলো নীলিমার কানে একেবারে স্পষ্ট পৌঁছে গেল। নীলিমা চোখ কুঁচকে ঠোঁট বাঁকিয়ে তাকালো ইমনের দিকে। ছি, কী সব ভাষা এগুলো!